পথে বাধা সৃষ্টির পায়তারা চলছে। বিএনপি কখনো কৌশলের নামে গুপ্তরূপ ধারণ করেনি বললেন তারেক রহমান। গণতন্ত্রের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। রাজনৈতিক বিভক্তি অনৈক্যের মূল কারণ। 11 দলীয় নির্বাচনী ঐক্য নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত। ইসলামী আন্দোলন না ফিরলে বাকি 47 আসনে দেয়া হবে প্রার্থী। প্রার্থিতা ফিরে পেতে অষ্টম দিনের আপিল শুনানি। কুমিল্লা 4 আসনে অবৈধ বিএনপি প্রার্থী বহাল হাসনাত আব্দুল্লাহর কাল শেষ হচ্ছে কার্যক্রম। নির্বাচনের অবস্থা পর্যবেক্ষণে আজ থেকে মাঠে ইউরোপীয় ইউনিয়ন। 56 পর্যবেক্ষক যাচ্ছেন বিভিন্ন জেলায়, মাঠে থাকবেন ভোট গ্রহণ পর্যন্ত। গণতন্ত্রের পথে বাধা সৃষ্টির পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, এদিকে সবাইকে নজর রাখতে হবে। কৌশলের নামে তার দল কোনো গুপ্তরূপ ধারণ করেনি উল্লেখ করে বিএনপিকে দমানো যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি। নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকা দেখা যাচ্ছে বলেও অভিযোগ তার। রাজধানীতে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির শীর্ষ নেতা। গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মতবিনিময় সভা আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক। দলীয় অবস্থান থেকে আমরা চেষ্টা করেছি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আশঙ্কা করেন, গণতন্ত্রের পথে বাধা সৃষ্টির পায়তারা চলছে। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে, যেখানে এই গণতন্ত্রের পথ যে তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্ত হয়। আমি অনুরোধ করব, বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, সেই প্রতিটি মানুষকে আজ সজাগ থাকার জন্য, যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। তার দলের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না বলেও জানিয়ে দেন তারেক রহমান। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না, ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনের কিছু কিছু কর্মকাণ্ড বিতর্কিত ভূমিকায় নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান। তারপরেও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা গুম খুনের শিকার পরিবারের সদস্যদের সাথে এ সময় কুশল বিনিময় করেন তারেক রহমান। গুম হয়ে যাওয়া সদস্য আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। গণতন্ত্রের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে গণমাধ্যম সম্মেলন থেকে। অনুষ্ঠানের সম্পাদকরা বলেন, রাজনৈতিক বিভক্তি সাংবাদিকদের অনৈক্যের মূল কারণ। একমাত্র স্বাধীন সাংবাদিকরাই সরকারকে সত্য কথা বলতে পারে বলেও জানান তারা। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের গণমাধ্যম সম্মেলন আয়োজনে জাতীয় দৈনিকের সম্পাদক, বিভিন্ন জেলা থেকে আসা গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে গণমাধ্যমে হামলা, ভাঙচুর, আগুনের ঘটনার নিন্দা জানিয়ে বলা হয়, এটা মধ্যযুগীয় বর্বরতা। একমাত্র স্বাধীন সাংবাদিকরাই সরকারকে সত্য কথা বলতে পারে। আমরা স্বাধীন গণমাধ্যম চাই, আমরা শত মতের বিকাশ চাই, প্রতিফলন চাই, আমরা দায়িত্বশীলতার পরিচয় দিতে চাই। যেখানে সংবাদপত্রের উপর আঘাত আসবে, সাংবাদিকদের উপর আঘাত আসবে, দল মতের ঊর্ধ্বে উঠেই আমরা ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিবাদ করব। স্বাধীন গণমাধ্যম কনস্টিটিউশনে বলে দিয়েছে, যেই সমাজে স্বাধীন সাংবাদিকতার বিচরণ খুব বলিষ্ঠ, সেই সমাজ গণতান্ত্রিক হয়।
গণমাধ্যম আক্রান্ত হলে সবাই নিরপেক্ষভাবে অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়াতে পারার অভিযোগ করা হয় অনুষ্ঠানে। কোনো কারণ নাই, আগামী সরকার, নির্বাচিত সরকার আসলে আমাদের সবকিছু আমরা পেয়ে যাব। অতীতে হয়নি, এখনো হবে না, আগামীতে এদের ভাবনাটাও আমাদের জন্য সাবধানের সতর্কতার সঙ্গে আমাদেরকে ভাবতে হবে। আপনাদের যখন দালাল বলা হয় আমার খুব দুঃখ লাগে, এবং বলবেই না কেন, যারা ছিল কয়েকদিন আগে আওয়ামী লীগের পক্ষে তারা হয়ে গেল সব এখন বিএনপির পক্ষে। এটা একটা অদ্ভুত ব্যাপার নাকি? এটা ম্যাজিক। এই ম্যাজিকে কেন আপনার পাল্লায় পড়েছেন? এই ম্যাজিকে আপনারা পড়বেন না। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জন্য নীতিমালা তৈরির তাগিদ দেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান। এবং ইতিমধ্যে আমরা যেমন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের কাছ থেকে শুনলাম যে তারা একটা কোড অফ কন্ডাক্ট আচরণবিধি তৈরি করেছেন, ঠিক তেমনি আমরা শুনেছি যে সম্পাদক পরিষদ থেকেও উদ্যোগ নেওয়া হয়েছে একটি আচরণবিধি তৈরি করার জন্যে। এই শিল্পে এই ধরনের আচরণবিধি যদি যত দ্রুত সম্ভব আমরা নিয়ে আসতে পারি, অনুসরণ করতে পারি, প্রয়োগ করতে পারি, তত দ্রুত আমাদের এই সাংবাদিকতার মান আমরা বাড়াতে পারবো। সম্মেলনে রাজধানীর বাইরে থেকে আসা প্রতিনিধিরা অংশ নেন। দলীয় নিয়ন্ত্রণ থেকে এই গণমাধ্যমকে বের করে নিয়ে আসার জন্য তৎপরতা চালাতে হবে, তা না, কিন্তু একই সঙ্গে ইতিহাস সচেতনতা, রাজনীতি সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা কারো বিরুদ্ধে নই, আমরা শুধু সত্যনিষ্ঠ সাংবাদিকতার পথটা মুক্ত রাখার আহ্বান জানাতে এসেছি। দেশের গণমাধ্যম যে কোনোভাবেই স্বাধীন নয়, গণমাধ্যম সম্মেলনে সেই বিষয়টি উঠে আসে। দেশের গণতন্ত্র আর সুশাসনের জন্য সাংবাদিক আর গণমাধ্যমকে মুক্ত স্বাধীন রাখার জোর দেন সবাই। এক হয়ে লড়তে বলেন সংবাদকর্মীদের। সাংবাদিকরা এবং আমাদের প্রতিষ্ঠানগুলো, উই আর দি বিগ টাইম ভিকটিমস অফ আওয়ার ইনস্টিটিউশনস। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। গুমের শিকার স্বজনরা আবারও বিচার চাইলেন। তাদের প্রত্যাশা, প্রিয়জনের ফেরত হয়তো পাবেন না, তবে ন্যায্য বিচারটি যাতে নিশ্চিত হয়। একই সঙ্গে পুনর্বাসনের দাবিও রয়েছে তাদের। রাজধানীতে এক মতবিনিময় সভায় এই দাবি তোলেন তারা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গুমের শিকার ও পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। স্বজনদের কান্নায় কাঁদেন নিজেও। বাংলাদেশের মাটিতে বিচার করবে গুমের। আমার বাবাকে দেখি না, বাবা কি জিনিস আমি বুঝি না। এ কষ্ট বেদনা স্বজন হারানোর, হৃদয়ে জমেছে পাহাড় সম দুঃখ। এ ভার যেন পৃথিবীর ওজনের চেয়েও বেশি। আমি রাগ করলেও বলতো বাবার চোখের মনে নয়, মায়ের সোনার মনে নয়। আমি বলতে পারি না যে তার ছেলে আর কখনো ফিরে আসবে না তার কাছে। তার বোনদেরকে বলতে পারি নাই তার ভাই আসবে না। তুমি আসবে বলে, কিন্তু অধরা ফেরা নামের অনাবিল মুহূর্ত। আর অপেক্ষা তো দূর পড়া হতো। এক জীবনে এর বুঝি হয় না শেষ কখনো। এক যুগের অধিক সময় ধরে বাবার অপেক্ষায় বসে আছি, কিন্তু বাবার মুখকে দেখতে পারিনি। কিন্তু স্বামী ছাড়া স্ত্রী চারটা বাচ্চা নিয়ে বাঁচছি, কি করছে কি কঠিন দাবি আপনাদেরকে বুঝাতে পারবো না। আমি অঝর নয়নের রব্বুল আলামিনের দরবারে হাত তুলে মোনাজাত করতাম সেই মৃত্যু গুহায়, যে আমার কবরের ঠিকানা কি আমার ওয়ারিসরা পাবে না। গুমখুনের শিকার স্বজনদের আকুতিতে আবেগ ঘন মুহূর্তের অবতারণা হয় চিন্ময়ী সম্মেলন কেন্দ্র। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকেও এ সময় ক্ষণে ক্ষণেই চোখ মুছতে দেখা যায়। নির্মম গুমের বিচারের দাবি ওঠে। গুম পরিবারের যারা আছেন তাদেরকে পুনর্বাসনের একটি দাবি থাকছে, যে পরিবারের সদস্য যারা আছে তাদেরকে পুনর্বাসন করা যায় যাতে, এবং ন্যায় বিচারটা যাতে প্রতিষ্ঠিত হয়। লড়াই এখনো শেষ হয়নি, আমরা এখনো বিচারের অপেক্ষায়। গুমের শিকার ও পরিবার নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। আমাদের দল বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র গঠনে, সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা এই শহীদ পরিবারদের নামে রাষ্ট্রের, দেশের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব।
মতবিনিময় সভায় দেশের বিভিন্ন এলাকা থেকে গুম খুনের শিকার ৯০০ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। যে সন্তান এক দিনের জন্যও তার পিতাকে হয়তো বা পিতার মুখকে হয়তো দেখার সুযোগ পান নাই, তেমন সন্তান আজ আমাদের ভেতরেই আছে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে এবারও 2 দিন ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান রুহুল কবির রিজভী। 19শে জানুয়ারি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও 20শে জানুয়ারি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৯০তম জন্মবার্ষিকী আগামী 19শে জানুয়ারি। আপনারা জানেন প্রতিবারের মতোই এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং গণতন্ত্রময় রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা দিবসটি পালন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরাবরই দিবসটি উপলক্ষে কর্মসূচি গ্রহণ করে। আমরা বিএনপি 2 দিন ব্যাপী কর্মসূচি আমাদের রয়েছে। সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়া ও বৈধ প্রার্থীদের মনোনয়ন বাতিল চেয়ে করা আপিল শুনানির 8ম দিনে এই পর্যন্ত 84টি আপিলের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে মঞ্জুর হয়েছে 34টি। কুমিল্লা 4 আসনে বাতিল হয় বিএনপির মঞ্জুরুল মুন্সির প্রার্থিতা। একই আসনে বহাল থাকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা। দ্বৈত নাগরিকত্ব ইস্যু ও অপেক্ষমান সহ বেশ কিছু আপিল রবিবার দুপুরের পর নিষ্পত্তি হবে বলে জানিয়েছে ইসি। এছাড়া আপিল শুনানির এই কার্যক্রমও শেষ হচ্ছে কাল। নির্বাচন কমিশনের শনিবার 8ম দিনের আপিল শুনানিতে সকাল থেকে 511 থেকে 610 নম্বর আবেদনের শুনানি হয়। এদিন 586 নম্বর আপিলের শুনানির সময় দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বাকবিতণ্ডা হয়। এ সময় সিইসি সহ সবাই বিরতিতে চলে যান। এর 10 মিনিট পর আবারও শুরু হয় শুনানি। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে অপেক্ষমান সহ আপিলগুলো রবিবার দুপুরের পর নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়। একটা নারী প্রার্থী হিসাবে যে আমি অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছি এই নির্বাচনে এসে, আমি চাই যাতে সবাই মানে এই নির্বাচনে সুষ্ঠুভাবে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। আমার মনোনয়নপত্র বাতিল করেছিলেন এই কারণে ভোটারের দস্তখতের মধ্যে 8 জনের নাকি গরমিল পাওয়া গিয়েছিল। আপিলে ময়মনসিংহ 11 আসনে বিএনপির ফখর উদ্দিন আহমেদের প্রার্থিতা বহাল রয়েছে। কুমিল্লা 4 আসনে বাতিল হয় মঞ্জুরুল মুন্সির প্রার্থিতা বহাল থাকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, 24 পরবর্তী বাংলাদেশে পলিটিক্যাল এলিটিজম চলবে না। 5ই আগস্টের পরে এই রাজনৈতিক এলিটিসিজম তারা যেন ঘরে রেখে তারা যেন জনগণের সামনে আসে। আপনি জনগণকে ব্লাডি সিটিজেন বলবেন, আবার ভোটের জন্য এই ব্লাডি সিটিজেনের কাছে যাবেন, এই ধরনের দ্বিচারিতা আমরা জনগণ সহ্য করব না। বিকেল 5টায় আপিল শুনানি শেষ হবার কথা থাকলেও চলে সন্ধ্যা পর্যন্ত। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। আরও জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকি। হুমায়রা, সব মিলিয়ে আজকের আপিল নিষ্পত্তি কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। তো নিয়ে আজ সকাল থেকে শুরু হয়েছে আপিল নিষ্পত্তির কাজ। 8ম দিনের মতো চলছে আপিল নিষ্পত্তি। সকাল 10টায় শুরু হয়েছিল আপিল, দুপুর 2টায় কিছুক্ষণের বিরতির পর আবার শুরু হয় এবং সন্ধ্যায় আবারও কিছুক্ষণ বিরতির পর আবারও আপিলের শুনানির কাজ এখনও চলছে। বিকেল 5টায় শেষ হওয়ার কথা থাকলেও প্রায় 100টির বেশি আপিল এখন পর্যন্ত শুনানি করা হয়েছে। কিন্তু আজ যেটি হয়েছে যে গত কয়েকদিনের জমানো যে অপেক্ষমান আপিলগুলো রয়েছিল, পেন্ডিংয়ে রয়েছিল, সেই আপিলগুলোর 9টি আপিল আজ শুনানি করা হচ্ছে ওই 100টির সাথে। অর্থাৎ আজ মোট 109টি আপিলের শুনানি করা হচ্ছে। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে আগের পেন্ডিং হওয়া যে আপিলগুলো এবং আজকের যে আপিলগুলো সবগুলো মিলিয়ে আগামীকাল অর্থাৎ 18ই জানুয়ারি আপিল নিষ্পত্তির শেষ দিন দুপুরের পর সেগুলো নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে নীলফামারী 4 আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের একজন প্রার্থী বাদশা মিয়া, তিনি আপিল করেছিলেন তার প্রতিদ্বন্দ্বী বিভিন্ন দলের 7 জন প্রার্থীর বিরুদ্ধে। তাই সেই আপিলগুলোর সেই 7 জনের প্রার্থিতা বৈধতা বাতিল চেয়ে তিনি আপিল করেছিলেন এবং শুনানিতে সেই 7 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। তো আর যেটি হয়েছে যে
হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4 আসনের যিনি প্রার্থী, তার বৈধতা তিনি ফিরে পেয়েছেন, প্রার্থিতা ফিরে পেয়েছেন, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি মঞ্জুরুল মুন্সি, তার প্রার্থিতা বাতিল করা হয়েছে এই শুনানিতে। আর যেটি হয়েছে, আগামীকাল আপিল নিষ্পত্তির শেষ দিন, আগামীকাল বিকেল 5টা পর্যন্ত আপিল নিষ্পত্তির কাজ হবে। আর আজ এখন পর্যন্ত আপিল শুনানি চলছে। সম্ভবত আরও 5টি আপিল এখনও 5টি বা 6টি আপিল এখনও নিষ্পত্তির কাজ বাকি রয়েছে। ওগুলো শেষ হলে তবেই আজকের মতো শুনানি মুলতবি করা হবে। তো এই পর্যন্ত এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী তথ্যগুলো হাতে আসা মাত্রই আমি আপনার মাধ্যমে তা দর্শকদেরকে জানিয়ে দিব। হুমায়রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী হুমায়রা ফারুকী যুক্ত হয়েছিলেন নির্বাচন ভবন থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 244, ব্রাহ্মণবাড়িয়া 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর থেকে যিনি মনোনয়ন পেয়েছেন, তার সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তার ভাবনা প্রস্তুতি কি। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু আপনাকে চূড়ান্ত করা হয়েছে বা আপনি মনোনয়ন পেয়েছেন, এখান থেকে সাধারণ মানুষের জন্য এই আসনটিতে কি ধরনের পরিকল্পনা রয়েছে আপনার, যাতে করে এই আসনটি আরও ডেভেলপ হয়, আরও উন্নতির দিকে যায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই ডিবিসি চ্যানেলের সকল দর্শকদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 2 সরলা আশুগঞ্জ বিভিন্ন অংশ এলাকার সর্বজনকে আন্তরিক মোবারক অভিনন্দন জানাচ্ছি। আপনি যে প্রশ্ন করছেন, সত্যি ইতিমধ্যেই যখন সংগঠন আমাকে এলাকাতে নমিনেশন দিয়েছে, আমি এলাকার পথে প্রান্তের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ঘুরেছি, কখনো রিক্সায়, কখনো গাড়িতে, কখনো হোন্ডায়, কোনো পায়ে হেঁটে প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার সুযোগ আমার হয়েছে। যেখানে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে অবহেলিত জনপথের নাম্বার 1 হচ্ছে সরাই, যেখানে একটি রাস্তাও নাই যে রাস্তাগুলিতে গ্রামের মানুষগুলো শহরে আসতে পারে। আমি যদি নির্বাচিত হই, এলাকা মানে আমাকে নির্বাচিত করেন, আমার প্রথম কাজ হবে এলাকার গ্রাম বাংলা মানুষগুলিকে নির্ভয়ে নিঃসংকোচে আরামে যেন শহরে আসতে পারে এই বন্দোবস্ত আমি করে দিব। এটা আমার 1 নম্বর কাজ থাকবে। অনেক রাস্তাগুলো সরু রাস্তাগুলি আছে, এগুলোতে 2টা সিএনজি ক্রসিং করতে পারছে না, সেগুলি আমরা রাস্তাগুলিকে একটু বড় করার ক্ষেত্রে আমি আন্তরিক প্রচেষ্টা করব। এবার এলাকাতে আরেকটা সমস্যা হচ্ছে, এখানে মাদকের ছড়াছড়ি আছে, সেগুলি মাদক নির্মূল করা আমার বড় চ্যালেঞ্জ থাকবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকবে দুর্নীতিকে নির্মূল করা। দুর্নীতি সমাজের সকল জায়গাতে দেশটাকে খেয়ে ফেলেছে। দুর্নীতি নির্মূল করা আমাদের প্রধান চ্যালেঞ্জ। আমি স্লোগানে দিয়েছি, যদি আমি নির্বাচিত হয় দুর্নীতিকে লাল কার্ড দেখাবো। আমরা একটি সৎ এবং মানবিক দেশ গড়তে চাই। এভাবেই আমরা আমাদের পরিকল্পনা নিচ্ছি। এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বলতে হয়, এটা একটা যে স্বাস্থ্য কমপ্লেক্স একটা আছে, মাত্র অল্প ছোট্ট একটা সরু কমপ্লেক্সের মধ্যে এটা আছে। আমি সেখানে গিয়েছিলাম, সব দেখে আসছি। অপর্যাপ্ত ডাক্তার, অপর্যাপ্ত নার্স এবং ভালো যন্ত্রপাতি সেখানে নাই। অথচ এটা হচ্ছে প্রাচীনতম একটা উপজেলা। একসময় কিন্তু সরার একটা মহকুমা একটা সরার একটা পরগনা ছিল বিবেরা জেলার, সরার অধীনে বিবেরা জেলা থাকতো, এখন হয়ে গেছে জেলার অধীনে উপজেলা। এখানে অনেকবার নির্বাচিত অনেক এমপিরা হয়েছেন, আমরা তাকে সম্মান শ্রদ্ধা জানাই, কিন্তু কাঙ্ক্ষিত মানের উন্নয়ন অবকাঠামো ডেভেলপমেন্ট করে উঠতে পারেন। ইনশাল্লাহ জামায়াত ইসলামী নেতৃত্বে আমরা যদি ক্ষমতায় আসি আর আমি নির্বাচিত হয়, তাহলে আমি অবশ্যই এলাকার অবকাঠামো উন্নয়নকে সবচেয়ে গুরুত্ব আমি দিব। এটা আমাদের পরিকল্পনা আছে। তো সেক্ষেত্রে বিএনপি রয়েছে, আরও অন্যান্য দল রয়েছে, এবার নির্বাচনে অনেকেই অংশগ্রহণ করবে, কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন? হ্যাঁ, আমি তো এটা ঠিক, প্রত্যেক নির্বাচনের চ্যালেঞ্জ তো নিশ্চয়ই আছে। তবে আমি মনে করি এই নির্বাচনে সারা আমার দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। আর দীর্ঘদিন ধরে এখানে ডেভেলপমেন্ট না হয়, উন্নয়ন না হওয়ার, যখন মানুষ চাচ্ছে একটা সৎ মানবিক প্রার্থী চাচ্ছে, আর তারা ইতিমধ্যে আমাকে মানবিক এবং সৎ প্রার্থী বেছে নিচ্ছে। যেখানে যাচ্ছে অভূতপূর্ব সারা ভালোবাসা পাচ্ছে। এই ভালোবাসাই বলে দিচ্ছে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা এখান থেকে বিজয় হবে ইনশাআল্লাহ। সনাতন ধর্মাবলম্বীরা কি দাঁড়িপাল্লা চাচ্ছে? হ্যাঁ, এটা আরও একটা চমৎকার প্রশ্ন করেছে আপনাকে ধন্যবাদ। সনাতন ধর্মাবলম্বী যে সমস্ত আছে কমিউনিটিরা, ওদের সাথে অনেক জায়গায় গিয়েছি, সাক্ষাৎ করেছি, উড়ানপটি করেছি। ওনারা বলেছে আমরা নিরাপদ একটা সমাজ চাই, আর তারা মনে করেন নিরাপত্তা দিবে জামায়াত ইসলামী নেতৃত্বে হতে পারে। তারা তাদের জীবনযাপন, ব্যবসা বাণিজ্য, তাদের পূজা অর্চনা, এগুলিতে তারা নিরাপদ চায়। নিরাপদ নিশ্চিত করার জন্য জামায়াত ইসলামী তো অন্য কোনো নিরাপত্তা দিতে পারবে না। তাদের বিশ্বাস, এই নিরাপত্তার দিক বিবেচনা করেন তারা জামায়াত ইসলামীকে বেছে নিচ্ছে এবার। অনেকে মা বোনরা বলে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে তাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, তো সেই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? মানে সেই ভুল আমরা জোর করে আমাদের ধর্মীয় কোনো বাস্তবায়ন করতে পারবো না।
প্রত্যেকে তার চিন্তা চেতনা বিশ্বাসের উপরে ধর্ম অনুশাসন করবে। এটা তো স্বাধীনতা তো অবশ্যই থাকবে, যে যেভাবে চলে একটা হিন্দু বোন তিনি তো বোরকা পরার সুযোগ নাই, তো তার ধর্মের লেবাস এটা বলে নাই, এবং তার তো স্বাধীনতা, প্রত্যেক মানুষ তার চিন্তা চেতনার ভিত্তিতে তাকে চলাফেরা করার স্বাধীনতা আমরা দিব। এরপর যদি দেশের অবস্থা পরিবর্তন হয়, তার মোটিভেশন করা হয়, তার মাইন্ড সেট আপ চেঞ্জ হয়, তখন সে আস্তে আস্তে অবশ্যই চলে আসবে। আমরা জোর করে কারোর প্রতি আমাদের কোনো আদর্শ বাস্তবায়নের চেষ্টা আমরা করবো না। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে। ভিন্ন কোনো রাজনৈতিক দলের যারা মনোনয়ন পেয়েছেন তার কাছ থেকে শুনবো আগামী নির্বাচনে তার ভাবনা প্রস্তুতির বিষয়ে। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। আপিল নিষ্পত্তি সহ জাতীয় নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করছে এনসিপি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যারা এই দেশটাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে লুট করে বিদেশে নাগরিকত্ব নিয়েছে, বিদেশে বাড়িঘর করেছে, বিদেশে সম্পত্তির পাহাড় করেছে, এবং এখন আবার যখন গণতন্ত্রের সময় এসেছে, যখন নির্বাচনের সময় এসেছে, আবারও জনপ্রতিনিধি হওয়ার জন্য দেশে এসে সেই দ্বৈত নাগরিকত্ব সহই নির্বাচনে অংশগ্রহণ করার পায়তারা করছে। আপনারা যদি জনপ্রতিনিধি হতে চান তাহলে প্রকৃত অর্থে প্রথমে বাংলাদেশের এককভাবে বাংলাদেশের নাগরিক হন। আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশের নির্বাচন করতে দেব না। আমরা কোনোভাবেই, যদি নির্বাচন কমিশন এক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করার কিংবা কোনো ধরনের ইন্টারপ্রিটেশন দেয়ার কিংবা কোনো ফাঁকফোকরের মধ্য দিয়ে তাদেরকে এখতিয়ার বহির্ভূতভাবে তাদের প্রার্থিতা বৈধ করার কোনো চেষ্টা করে, তাহলে আমরা একই সাথে আইনি লড়াই লড়বো এবং একই সাথে রাজপথেও নামবো। আমরা এই নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে প্রথম দিন থেকে, এবং আমরা বিভিন্ন জায়গায় তাদের অনেক ঘাটতি সত্ত্বেও তাদের এই যে একপাক্ষিক অবস্থান নেওয়াটা, সেটা আমরা একদম যাচাই বাছাইয়ের পর্যায় থেকে দেখে আসছি। তারপরেও আমরা চেষ্টা করছি তাদেরকে সময় দেওয়ার, সুযোগ দেয় যাতে তারা এগুলো ঠিক করে নেয়। কিন্তু আজকের যে ঘটনাগুলো ঘটেছে এবং আগামীকালকে আবার এফিডেভিটের মাধ্যমে বিদেশি নাগরিকদেরকে বাংলাদেশের নির্বাচন করার সুযোগ দেওয়ার যেই কথাগুলো আমরা শুনেছি, তারপরে আমরা তাদেরকে আর কোনো ধরনের সুযোগ দিব না। আগামীকাল যদি আমরা দেখি যে কোনো ঋণ খেলাপি, কোনো দ্বৈত নাগরিকত্বধারী কেউ নির্বাচন করার যোগ্যতা পাচ্ছেন, সেটা যে শর্তেই হোক, যে ইন্টারপ্রিটেশনের মধ্য দিয়েই হোক, আমরা সেটার বিরুদ্ধে রাজপথে নামবো। আমরা সেটার বিরুদ্ধে আমাদের পরবর্তী আইনি লড়াই চালিয়ে যাব। আমরা কোনোভাবেই এই নির্বাচন কমিশনকে পূর্ববর্তী 3টি নির্বাচন কমিশনের মতো একটা দায়সারা নির্বাচন এবং একপাক্ষিক নির্বাচন, সেটেলড নির্বাচন আয়োজন করার সুযোগ দিব না। জাতীয় নাগরিক পার্টি তাদের জোট শরিকদেরকে নিয়ে এই বিষয়টিকে খুব সিরিয়াসলি ডিল করবে এবং এই বিষয়টিকে এই ধরনের কোনো কিছু ঘটা থেকে রুখে দেওয়ার জন্য কাজ করবে। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচন পর্যবেক্ষণ করতে শনিবার থেকেই মাঠে নামছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। পুরো নির্বাচন পর্যবেক্ষণে কাজ করবেন 200 সদস্য। প্রথম ধাপে ঢাকা ও ঢাকার বাইরে কাজে নেমেছেন 56 জন। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের 200 সদস্য কাজ করবেন। প্রথম ধাপে 56 জন কাজ করবেন ঢাকা এবং ঢাকার বাইরে। প্রতি দল থেকে 2 জন করে সদস্য প্রতি জেলায় যাবেন। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দলকে আমরা পর্যবেক্ষণ করব। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো নির্বাচন নিয়ে, কি ঘটছে তা দেখার চেষ্টা করব। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে মিশনের উপপ্রধান ইনতালাসে জানান, জাতীয় নির্বাচন শেষ হওয়া পর্যন্ত মাঠে থাকবেন তারা। দলের সদস্যরা রিপোর্ট করবেন প্রতি সপ্তাহে। আজ 56 জন পর্যবেক্ষক দেশের বিভিন্ন কোণে পৌঁছে যাবে। আমাদের পর্যবেক্ষকরা মাঠে পক্ষপাতহীন, স্বাধীন এবং হস্তক্ষেপ ছাড়া পর্যবেক্ষণ করবে। যে ম্যান্ডেট আমাদের দেয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তা আমরা পালন করব। আমাদের মূল্যায়ন আমরা প্রতি সপ্তাহে জানাবো এবং নির্বাচন শেষে পূর্ণ প্রতিবেদন দেব। মিশনের নিরাপত্তা নিশ্চিতে আছে সংস্থাটির নিজস্ব বিশেষজ্ঞ। এক প্রশ্নের উত্তরে জানান ইনতালাসে, আমাদের মিশনের নিজস্ব নিরাপত্তা বিশেষজ্ঞ আছে। তাছাড়াও আঞ্চলিক নিরাপত্তা বিশেষজ্ঞ রয়েছে যারা মাঠে আমাদের সহযোগিতা করবে। তবে আশা করছি সেরকম কোনো ঘটনা ঘটবে না। নির্বাচনের কয়েকদিন আগে এই মিশনে যুক্ত হবেন ইউ পার্লামেন্টের আরও সদস্যরা।
ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের উপর গণহত্যার অভিযোগ আবারও প্রত্যাখ্যান করল মিয়ানমার। রাখাইনে রোহিঙ্গা গণহত্যায় গাম্বিয়ার করা মামলার শুনানিতে শুক্রবার মিয়ানমারের প্রতিনিধি কোকো হুলাইং এই অভিযোগ প্রত্যাখ্যান করেন। শুনানিতে রাখাইন অভিযানের পক্ষে সাফাই গিয়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানকে গণহত্যা বলা যায় না বলে দাবি করেন তিনি। বলেন, বিদ্রোহী গোষ্ঠীর হামলার জবাবে সন্ত্রাস বিরোধী অভিযান চালানো হয়েছিল রাখাইনে। সেই অভিযানকে বৈধ দাবি করে গাম্বিয়া রোহিঙ্গা গণহত্যা প্রমাণ করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। গত 12 জানুয়ারি থেকে আইসিজেতে মামলার শুনানি শুরু হয়। এ সময় গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউদা জাল্লো বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্যে দশকের পর দশক ভয়াবহ নিপীড়ন করছে মিয়ানমার। মিয়ানমারের পক্ষ থেকে আরও জানানো হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।